আজকে পড়া হবে ক্ষমতার একক ওয়াট এবং এই ওয়াটের সংজ্ঞা দিয়ে আজকে আমরা শুরু করব। তো দেখো এখানে ক্ষমতার দুটো ইকুয়েশন দিয়ে ওয়াটের সংজ্ঞা দেওয়া যায়। যেমন নাম্বার 1 দেওয়া যায় পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি সমীকরণ দিয়ে, এবং নাম্বার 2 পি ইকুয়াল টু ভি আই সমীকরণ দিয়ে। মানে পি তো ক্ষমতার একক ওয়াট, এবং আমরা 1 ওয়াটের সংজ্ঞা চাইছি। তাহলে 1 ওয়াটের সংজ্ঞা কীভাবে বেরোবে? যদি ডাব্লিউ এবং টি উভয় এক হয়ে যায়, মানে কি, ধরো কোনো একটি তড়িৎযন্ত্র 1 সেকেন্ডে 1 জুল কার্য করে, তাহলে কি হয়? 1 সেকেন্ডে 1 জুল কার্য করে, সেই ক্ষমতাকেই বলা হয় 1 ওয়াট। তাহলে কোনো যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করে, তার ক্ষমতাকেই বলা হয় 1 ওয়াট। এটা একটা বলা যায়। আবার বলা যায়, ধরো এই ভিটা যদি 1 ভোল্ট হয়ে যায়, অর্থাৎ 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে না, তাকেই বলা যায় 1 ওয়াট। তাহলে এইভাবে দুটো সংজ্ঞা এখান থেকে দেওয়া যায়। আর এখান থেকে যেটা আরেকটা দেখবে সেটা হচ্ছে কিলোওয়াট এবং মেগাওয়াট। কিলোওয়াট, কিলো অলওয়েজ কিলো থেকে যদি কিলো বিতাড়িত করতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 1 কিলোওয়াট মানে সবসময় 1000 ওয়াট, আর 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট। ঠিক আছে? তো এইটা একটু ভালো করে এখান থেকে দেখে নেবে। তো ফার্স্ট কোয়েশ্চেন লেখো, 1 ওয়াট কাকে বলে? 1 ওয়াট কাকে বলে? পরে কোয়েশ্চেন, 1 কিলোওয়াট ইকুয়াল টু কত ওয়াট? পরে কোয়েশ্চেন, 1 কিলোওয়াট ইকুয়াল টু কত ওয়াট? নেক্সট কোয়েশ্চেন, 1 মেগাওয়াট ইকুয়াল টু কত ওয়াট? তো এইটাই পর্যন্ত দেখে নেবে। এরপরে চলে আসছি, মানে ব্যয়িত তড়িৎ শক্তি কীভাবে হিসাব করা হয়। দেখো, ব্যয়িত তড়িৎ শক্তি মানে ধরো আমরা যে তড়িৎ যন্ত্রগুলোর ক্ষমতা যে বিচার করি সবসময় দেখবে ওয়াটে করি। নর্মালি আমরা বলে থাকি যে 10 ওয়াটের লাইট বা 20 ওয়াটের লাইট বা 60 ওয়াটের পাখা বা 80 ওয়াটের টিভি, মানে এই যে ডিভাইসগুলো প্রত্যেকটা একটা ক্ষমতা থাকে এবং ক্ষমতাটাকে আমরা ওয়াট দিয়ে ডিনোট করি, ঠিক আছে না? তো এরকম যদি একটা যন্ত্র হয় যেটা 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন, এরকম 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে তো একটা তড়িৎ শক্তি ব্যয় করে। এই 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় করে তাকেই বলা হয় 1 ওয়াট ঘন্টা। ঠিক আছে না? তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকেই বলা হয় 1 ওয়াট ঘন্টা। সেম একইভাবে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, কিলোওয়াট মানে তুমি বলতে পারো এর অপর নাম হচ্ছে মানে 1000 ওয়াট আর কি। 1 কিলোওয়াটের অপরভাবে বলা যায় এটা 1000 ওয়াট। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র, কিলোওয়াটটা অনেকটাই বেশি। কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র বলতে সাধারণত আমরা যখন অঙ্ক করব তখন ওয়াট থেকে কিলোওয়াটে কনভার্ট করে হিসাব করব, কারণ কিলোওয়াট দিয়েই মেন হিসাবটা করা হয়। এটা তোমরা মানে এখন বুঝতে না পারলেও এরপরে অঙ্ক করাবো, বুঝতে পারবে তাতে। তো আপাতত মনে রাখো যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় হয়, ঠিক আছে না, তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকেই বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 ওয়াট ঘন্টা বলা হয়। আর 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে তবে যে তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। এই কিলোওয়াট ঘন্টার অপর নামই হচ্ছে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। একেই আমরা বলতে পারি, এর অর্থবাদী আমরা বলতে পারি, একেই বলা হয় 1 বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা সাধারণত মিটার, যখন আমাদের বাড়িতে যে মিটারটা থাকে তখন মিটার রিডিং নেওয়ার সময় মানে যিনি রিডিং নেন তিনি বলে দেন যে ধরো সাপোজ 1 মাসে 100 ইউনিট কারেন্ট পড়েছে। এবার 100 ইউনিট কারেন্ট যেটা বলা হয়, এই ইউনিটটা কিন্তু এভাবে হিসাব করা হয়, যার পুরো কথা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। খুব গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে কিন্তু দেখে নিতে হবে। তো এইটা একটু দেখে নেবে। তো এইখানে কি করে ইউনিট হিসাব করা হয় এবং সেখান থেকে বাড়িতে বা কোথাও একটা যে মিটার থেকে আমরা বিল হিসাব করি, সেটা আমরা প্রসেসটা কিন্তু ভালো করে আমরা এখন একটা অঙ্কের মাধ্যমে দেখব। তো অঙ্ক করবার আগে তোমাদের কাজ হবে
ভিডিওটাকে পজ করে নিয়ে এই পর্যন্ত দেখে নেওয়া, ঠিক আছে না, এই পর্যন্ত একটু বই থেকে পড়ে নাও, কারণ কি এই পর্যন্ত ভালো করে না বুঝলে কিন্তু এর পরের পার্টটা বুঝতে পারবে না। তো আচ্ছা, এরপর একটা পার্ট বলে দিই, সেটা হচ্ছে দেখো আরেকটা অঙ্ক করবার আগে আরেকটা পার্ট বলে দিই যেটা বাদ হয়ে গেছিলো। ধরো ওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা মানে কি 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, ঠিক আছে না। আর 1 ওয়াট 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে গুণ করলে কি আসবে 3600 ওয়াট সেকেন্ড। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, ঠিক আছে না। তাহলে 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে গুণ করলে 3600 ওয়াট সেকেন্ড। এবার ওয়াট সেকেন্ড মানে কি দেখো, এই দেখো পি ইকুয়াল টু, তো মানে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, আমি যদি এদের এককটা বসিয়ে দিই, পি এর একক কি ওয়াট, ডাব্লিউ একক কি জুল, আমি পুরোটা লিখছি, টি এর একক কি সেকেন্ড, তাহলে জুল ইকুয়াল টু কি হয় ওয়াট সেকেন্ড, অর্থাৎ জুল ইকুয়াল টু মানে ওয়াট সেকেন্ড হলে তাহলে ওয়াট সেকেন্ডটাকে জুল মানে এটাকে জুল আকারে লেখা যায়, তাহলে 3600 জুল। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে কত জুল, 3600 জুল। তো এটা একটু ভালো করে এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। কি করে ওয়াট সেকেন্ড মানে জুল এলো এটা বইতে পেয়ে যাবে। তো কোয়েশ্চেন লেখো। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা প্রথম লিখবে যে 1 ওয়াট ঘন্টা কাকে বলে। নেক্সট কোয়েশ্চেন 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে, 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে। পরে কোয়েশ্চেন 1 ওয়াট ঘন্টা 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল নির্ণয় করো। 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল নির্ণয় করো। তো এটা একটা কিন্তু এখান থেকে করতে হবে। আরেকটা যেটা করতে হবে তোমাদের, এই ওয়াট ঘন্টা মানে কত জুল বের করলাম, একইভাবে কিলোওয়াট ঘন্টা মানে কত জুল সেটাও বের করবো। দেখো 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কি 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে ইকুয়াল টু কি লেখা যাবে 36 ইন্টু 10⁵ ওয়াট সেকেন্ড, অর্থাৎ 36 ইন্টু 10⁵ জুল। 36 ইন্টু 10⁵ জুল। এটাও কিন্তু তোমাদের করতে হবে। তাহলে কোয়েশ্চেন লেখো 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল। 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল, ঠিক আছে। তো এইটা একটু এখান থেকে দেখে নিও। তো এবার আমরা চলে আসছি অঙ্কে। তো অঙ্ক করবার ক্ষেত্রে বইটা অবশ্যই উল্টে রাখবে। ফার্স্ট অঙ্কটা আমি তোমাদের করে দেখাবো, নেক্সট অঙ্কটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। তো বইটা উল্টে রেখে অঙ্কটা লেখো, কারণ বই দেখে নিলে কিন্তু কোনো লাভ হবে না, বুঝতে না পারলে কিন্তু এই অঙ্ক মানে শুধু দেখে করে নিয়ে কিন্তু কোনো লাভ হবে না, বুঝতেও পারবে না। তো লেখো কোয়েশ্চেনটা। একটি বাড়িতে একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব, 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা আছে। 5টি 40 ওয়াটের পাখা আছে। দাঁড়ি বাল্ব ও পাখাগুলি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চলে। দৈনিক গড়ে 4 ঘন্টা করে চলে। দাঁড়ি দিয়ে প্রতি ইউনিটের দাম 5 টাকা করে হলে, প্রতি ইউনিটের দাম 5 টাকা করে হলে 1 মাসে কত খরচ হবে। 1 মাসে কত খরচ হবে। প্রতি ইউনিটের দাম 5 টাকা করে হলে 1 মাসে কত খরচ হবে।
তো এই কোয়েশ্চেনটা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও যে কীভাবে করতে হয় প্রসেসটা, ঠিক আছে না? একটা প্রসেস বুঝতে পারলে এরকম 5-7টা অঙ্ক এমনিই করতে পারবে, ঠিক আছে? দেখে নাও ভালো করে। তো কী কী ডিভাইস আছে সেগুলোকে আমরা একটু দেখে নেবো আগে, কারণ অনেকগুলো ডিভাইস চলছে, তাদের কি মোট ক্ষমতা সেটা আমরা একটু দেখে নেব। যেমন প্রথমে আমরা লিখব মোট ক্ষমতা। মোট ক্ষমতা কি? 5টি 60 ওয়াটের বাল্ব, অর্থাৎ 5 × 60 প্লাস 4টি 100 ওয়াটের বাল্ব, 4 × 100, আর 5টি 40 ওয়াটের পাখা, মানে 5 × 40। তাহলে মোট ওয়াটটা কত আসছে? 5 × 30, 300, 4 × 100, 400, 4 × 5 = 20, 200, অর্থাৎ এখান থেকে আসছে 4 × 3 = 7 × 2 = 9, 900 ওয়াট। মোট ক্ষমতা হচ্ছে 900 ওয়াট, ঠিক আছে না? তো এটা আমরা ফার্স্ট বের করে ফেললাম যে এতগুলো ডিভাইস চলছে, সেই ডিভাইসগুলোর মোট মোট ক্ষমতা কতটা, ঠিক আছে না? এটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। এবার আমাদের বের করতে হবে মোট সময় কতটা চলেছে। দেখো, মোট সময় প্রত্যেক দিন বলছে যে 4 ঘন্টা করে চলছে জিনিসগুলো, এবং সেটা 1 মাস চলেছে। তাহলে 4 × 30 ঘন্টা, অর্থাৎ করলে পরে 3 × 4 = 12, 120 ঘন্টা। অর্থাৎ মোট সময় হচ্ছে 120 ঘন্টা। এইবার ভালো করে দেখো কিভাবে আমরা ইউনিটটা হিসাব, মানে কত ইউনিট কারেন্ট খরচ হলো, এটা তো আমাদের মিটারে রিডিং আসে। তো মিটারে এই রিডিংটা কিভাবে ইউনিটটা হিসাব করা হয়, তাই না? এই ইউনিটের হিসাবটা আমরা বের করবো। মানে ইউনিট মানে কিন্তু আমি আগেই বলে দিয়েছি, ইউনিটের পুরো কথা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, আমরা শর্ট এটাকে ইউনিট বলে থাকি। তো ইউনিটটা কীভাবে হিসাব করা হয় দেখো। তাহলে মোট ইউনিট না লিখে আমরা বিওটি লিখছি। তাহলে বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, একবারে হয়ে যাচ্ছে। কি করব? আমরা যেহেতু বিওটিকে কিলোওয়াট ঘন্টা দিয়ে হিসাব করে থাকি, কিলোওয়াট ঘন্টা মানে এই যে ওপরে করেছিলাম যে কিলোওয়াট ঘন্টা দিয়ে আমরা হিসাব করে থাকি, তো আমরা সবসময় করব কি, যে ওয়াট থেকে কিলোওয়াটে কনভার্ট করে নেব। সেটা কীরকমভাবে করা হয়? এই 900কে ডিভাইড করে দেবো 1000 দিয়ে। 900কে 1000 দিয়ে ভাগ করলে সেটা ওয়াট থেকে কিলোওয়াটে চলে আসবে। তার সাথে গুণ করে দেবো যেহেতু ঘন্টা, ইন্টু 120 ঘন্টা, ঠিক আছে? তাহলে কি করব আমরা, বেসিক্যালি সূত্র হিসেবে এটা মনে রাখতে পারো, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। কত ওয়াট মোট ক্ষমতা, মোট কত ঘন্টা চলেছে, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। 3টে শূন্য কেটে যাচ্ছে এখান থেকে, 9 × 12 100 ওয়াট। তাহলে 100 ওয়াট বিওটি বা 100 ওয়াট ইউনিট কারেন্ট কিন্তু এখান থেকে পুড়েছে, ঠিক আছে না? বা 100 ওয়াট ইউনিট কারেন্ট খরচ হয়ে গেছে। এইটা মিটারটা রিডিং নেয় যে কতটা ইউনিট কারেন্ট কিন্তু খরচ হয়ে গেল, কতটা তড়িৎ খরচ হয়ে গেল। এবার আমরা কি করি, জাস্ট ইলেকট্রিক বিলে কি করি, আমরা এটাকে জাস্ট টাকা দিয়ে গুণ করে মোট টাকাটা হিসাব করি। আমরা দেখলাম যে প্রতি ইউনিট মূল্য বলে দিচ্ছি যে 5 টাকা। তাহলে মোট খরচ কত? মোট খরচ বা মোট বিল 108 ইউনিট তড়িৎ শক্তি খরচ হয়েছে বা ব্যয় হয়েছে, এর সাথে 5 টাকা করে গুণ করে দেবো। তাহলে 500 আর 40, 540 টাকা। তো এই হচ্ছে অঙ্ক, খুবই সহজ অঙ্ক, কিন্তু এগুলো একটা অঙ্ক ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? অঙ্কটা খাতায় ভালো করে করে নাও, করে নিয়ে তারপর নেক্সট অঙ্কে যাও এবং দেখো ধীরে ধীরে অঙ্কটাকে 5 মিনিট ধরে যে কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা। সমস্যা হলে অবশ্যই আমাকে যে কোনো সময় ফোন করে নেবে। তো এরকম আরেকটা অঙ্ক আমি এখন দেব, সেটা লিখে ফেলো। ভিডিওটাকে পজ করে এই অঙ্কটা লিখে নাও। অঙ্কটা রয়েছে, আমি একবার পড়ে দিচ্ছি। একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব, 3টি 100 ওয়াটের বাল্ব, 2টি 40 ওয়াটের পাখা, একটি 700 ওয়াটের ইস্ত্রি ও একটি 1000 ওয়াটের রুম হিটার চলে। দাড়ি দিয়ে যন্ত্রগুলি প্রত্যহ 5 ঘন্টা করে চললে 1 মাসের বৈদ্যুতিক খরচ কত হবে, ঠিক আছে? এবং প্রতি ইউনিট মূল্য বলে দিচ্ছে 5 টাকা। তো এখানে ভিডিওটা পজ করবে এবং পুরো অঙ্কটাকে কিন্তু সলভ করে ফেলো নিজেরাই, কারণ এই অঙ্কটা কিন্তু আর করে দেওয়ার কিছু নেই। এই অঙ্কটা তোমাদের নিজেদেরই সলভ করতে হবে। অঙ্কটা সলভ করে উত্তর কত হলো আমাকে জানাবে, ঠিক আছে? আমি সেটা বলে দেবো কত হবে। এখানে আমি অঙ্কটা ভিডিওতে করে দিচ্ছি না।
নিজেরা সলভ করো এবং আমাকে উত্তরটা গ্রুপে জানিও। তো এই এই প্যাটার্নের ওপরে আমরা আপাতত আজকে দুটো অঙ্ক করলাম, এরপরে আমরা আরও অঙ্ক করবো এর উপরে, কারণ একটা প্যাটার্নের উপর অনেক ধরনের অঙ্ক রয়েছে। মানে ধরো এই প্যাটার্নটার উপরে আরও কিছু অঙ্ক রয়েছে। কীরকম? ধরো প্রত্যেকটা যন্ত্রই আমরা বলছি 5 ঘন্টা করে চলে, তো প্রত্যেকটা যন্ত্র তো 5 ঘন্টা করে বেসিক্যালি চলবে না। কোনো যন্ত্র 2 ঘন্টা চলবে, কোনো যন্ত্র 1 ঘন্টা চলবে, কোনো যন্ত্র 30 মিনিট চলবে। তো তখন আমরা কীভাবে হিসাব করব সেটা আমরা পরের দিন দেখব কীভাবে ওটাকে হিসাব করতে হয়। তো এইভাবে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। পরে আগে আমরা বেসিক জিনিসগুলো জেনে নেব। তো এরপরে আর দুটো টপিক একটু বলে দেবো। সেটা হচ্ছে, প্রথম যে টপিকটা বলবো সেটা হচ্ছে ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং। খুব ইম্পর্টেন্ট। একটা ডিভাইস যদি কেনো, দেখবে একটা লাইট বা একটা টিভি বা একটা ফ্যান যদি কেনো, তাতে এরকম একটা কিছু লেখা থাকে। ধরো একটা লাইট কিনলে, লাইটটাকে এরকম লেখা থাকে 220V হাইপেন দিয়ে, ধরো সাপোজ লেখা থাকে 40 ওয়াট। এই লেখাটার ভেতরে দুটোই কথা রয়েছে, একটা ভোল্টেজ রেটিং, একটা ওয়াট রেটিং। এটাকে বলা হয় ভোল্টেজ রেটিং, আর এটা হচ্ছে ওয়াট রেটিং। তো ভোল্টেজ রেটিংটা কি? নর্মালি সমস্ত ডিভাইসগুলো যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, সমস্ত ডিভাইসের ভোল্টেজ রেটিংয়ে দেখবে 220 ভোল্ট লেখা থাকে। ম্যাক্স টু ম্যাক্স এটা লেখা থাকতে পারে 220 থেকে 240 ভোল্ট, বাট এরকমই থাকে। এবারে এই 220 ভোল্ট লেখা আছে, এর অর্থটা কি? আমাদের বাড়ির যে ইলেকট্রিক সার্কিট, এর যে বিভব পার্থক্য থাকে, এই বিভব পার্থক্যের মান হয় 220 ভোল্ট। অর্থাৎ আমাদের বাড়ির লাইনে বিভব পার্থক্য থাকে 220 ভোল্ট। তাই যন্ত্রগুলোকে এমনভাবে সেট করা হয় যাতে তারা 220 ভোল্ট বিভব পার্থক্যে তার সর্বোচ্চ কর্মদক্ষতা দেখাতে সক্ষম হয়। যদি বিভব প্রভেদ এর থেকে বেশি হয়, মানে 220 ভোল্টের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা কী হবে, কাজ করবে না। মানে অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, বেশি হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। আর যদি কম হয়ে যায়, তখন দেখা যাবে যে যন্ত্রটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না, সেটা টিম টিম করে জ্বলতে থাকবে। লাইট হলে সেটা টিম টিম করে জ্বলবে, ফ্যান হলে ঠিকঠাক ঘুরবে না, মানে সম্পূর্ণ কর্মদক্ষতা তারা দেখাতে পারবে না। তো এটাই হচ্ছে ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিং এটা একটু ভালো করে বই থেকে পড়বে, এবং উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করা আছে বইতে, তো এটা একটু দেখবে। নেক্সট হচ্ছে ওয়াট রেটিং। ওয়াট রেটিংটা কি? দেখো, ওয়াট রেটিং, ধরো দুটো লাইট আছে, একটা 220 ভোল্ট 40 ওয়াট, আর একটা হচ্ছে ধরো 220 ভোল্ট 100 ওয়াট। এবার এই যে দুটো লাইট, এই দুটো লাইটের মধ্যে কার ক্ষমতা বেশি, ঠিক আছে না? এটা বিচার করা হয় কিভাবে? দেখো, যেটা 40 ওয়াটের লাইট, সে তার অর্থ হচ্ছে সেই লাইটটা প্রতি 1 সেকেন্ডে 40 জুল তড়িৎ শক্তি খরচ করে। 40 ওয়াটের লাইটটা প্রতি 1 সেকেন্ডে 40 জুল তড়িৎ শক্তি খরচ করে। আর যেটা 100 ওয়াটের লাইট, সে লাইটটা প্রতি 1 সেকেন্ডে খরচ করে 100 জুল তড়িৎ শক্তি। বোঝা গেল? অর্থাৎ বুঝতেই পারছো যে তড়িৎ শক্তি খরচটা কিন্তু এই লাইটটার বেশি। যেহেতু এই লাইটটা বেশি তড়িৎ শক্তি খরচ করছে, অর্থাৎ তার আউটপুটও বেশি হবে, লাইটও মানে আলোও বেশি হবে। অর্থাৎ ওয়াট দিয়ে আমরা বিচার করতে পারি কোন যন্ত্রের ক্ষমতা কতটা। তো এইটা একটু ভালো করে এখান থেকে কিন্তু দেখে নেবে, ওয়াট রেটিং কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। তাহলে কোয়েশ্চেন লেখো, ভোল্টেজ রেটিং ও ওয়াট রেটিং বলতে কি বোঝো? ভোল্টেজ রেটিং ও ওয়াট রেটিং বলতে কি বোঝো? উদাহরণ দিয়ে বোঝাও, উদাহরণ দিয়ে বোঝাও। তো ভালো করে এটা ভিডিওটা পজ করে পড়ে দেখো আগে। এক টপিক যখন আমি বলার সাথে সাথেই পড়ে দেখবে, তখন দেখবে ওটা ওই সময় মুখস্থ হয়ে যায় মোটামুটি। ঠিক আছে, এগুলো খুব সহজ, একবার পড়ে নিলেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। যাই হোক, আমরা পরের টপিকে আসি। আরেকটা টপিক এখানে বলবো আজকে, সেটা হচ্ছে সিএফএল এবং এলইডি। দু রকমের লাইট হয়, তোমরা সবাই নাম শুনেছো আশা করি। আগে যে লাইটটা আমরা পড়েছিলাম, মানে ফিলামেন্ট টিলামেন্ট দিয়ে যে লাইটটা আমরা পড়েছিলাম, সেটাকে বলা হয় ভাস্বর ল্যাম্প। তো ভাস্বর ল্যাম্প বর্তমানে কিন্তু আর ব্যবহৃত হয় না, ঠিক আছে না? কারণ কি, ভাস্বর ল্যাম্পের প্রবলেমটা তো আমি সেদিনই বলেছিলাম, যে ভাস্বর ল্যাম্পে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হওয়ার পাশাপাশি কিছুটা তাপ শক্তি উৎপন্ন করে, এবং তাপ উৎপন্ন হলে পরে সেই তড়িৎ শক্তিটা কিন্তু খরচ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে অতিরিক্ত তড়িৎ শক্তি সে কিন্তু ব্যয় করে ফেলে, সে কিন্তু সেই তুলনায় আলো কিন্তু পাওয়া যায় না। কিন্তু সেখানে সিএফএল, সিএফএল কিন্তু তার পরবর্তীকালে আরেকটা আপডেটেড টেকনোলজি বা নতুন একটা লাইট, যার পুরো কথা হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরিসেন্ট লাইট। এটা হচ্ছে
পরবর্তীকালে দেখবে প্যাঁচানো ধরনের এক ধরনের লাইট পাওয়া যেত বা এখনও পাওয়া যায় আর কি। এই সিএফএল কিন্তু এতটা তাপশক্তি উৎপন্ন করে না, ভাস্বর ল্যাম্পের থেকে অনেক কম তড়িৎশক্তি খরচ করে, কিন্তু সেই তুলনায় আলো দেয় ভালোই। তো এই জন্য সিএফএল কিন্তু তার পরবর্তীকালে ব্যবহৃত হতো। আর এলইডি, দ্যাট ইজ লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড, এটাতে কিন্তু সব থেকে তড়িৎশক্তি সাশ্রয় কিন্তু বেশি হয়, ঠিক আছে না? এর কিন্তু তড়িৎশক্তি সাশ্রয় সব থেকে বেশি হয়, এর কম তড়িৎশক্তি খরচ করে সব থেকে বেশি আলো প্রদান করে। আর এলইডির সুবিধাটা হচ্ছে এলইডি কিন্তু অনেক বেশি টেকসই, এই ধরনের মানে অন্যান্য যে ভাস্বর ল্যাম্প বা সিএফএল এর থেকে কিন্তু অনেক বেশি দিন টেকে এই এলইডি। তো এইটা একটু ভালো করে তোমরা একটু দেখে নেবে যে এলইডির ব্যাপারটা কি। আর এলইডি কিন্তু দূষণ মাত্রাও কম, মানে তাপ তো উৎপন্ন করেই না, উপরন্তু সিএফএল এ কিছুটা পারদ দূষণের একটা ব্যাপার থাকে, পারদ থাকে, এলইডিতে কিন্তু সেই প্রবলেমটাও থাকছে না। তো এলইডি এবং সিএফএল এর যে ব্যাপারে তুলনাটা রয়েছে এটা কিন্তু ভালো করে পড়বে। তাহলে কোয়েশ্চেন লেখো, সিএফএল ও এলইডি এর পুরো কথা কি? সিএফএল সিএফএল ও এলইডি এর পুরো কথা কি? একই সাথে এদের তুলনা করো, এদের তুলনা করো। আচ্ছা, তো তোমাদের এই পর্যন্ত পড়া থাকবে, মানে এর পরে যে পার্টটা আছে না, মানে তোমাদের বইতে, আমার এখানে যে বইটা আছে এটাতে 78 to 79 পেজ, এটাও নতুন বই, আশা করি তোমাদের বইতে তাই পেজ নম্বর আছে। 78 থেকে 79 পেজে তোমরা দেখতে পাচ্ছ যে থিওরিটিক্যাল লেখাপত্র রয়েছে, কিন্তু এগুলো বেসিক্যালি কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম। তো এই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো টোটালটাই আমি খাতায় করাবো, ঠিক আছে? তো এটা আজকে আর স্টার্ট করছি না, এটা পরের দিনের ক্লাসে করাবো। আর এখানে ওই আগের দিনের যে 7টা বা 8টা যে সূত্র করিয়েছিলাম তোমাদের, সেই সূত্রগুলো ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু এখানে থাকবে, তো ওই সূত্রগুলোকে আরেকবার দেখে নেবে। আর এর সাথে তোমাদের কাজ হবে, এই যে আমি যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলোকে একটুখানি সহায়িকা বই থেকে কিন্তু দেখে নেবে। এখানে যদি সময় আলাদা আলাদা থাকতো, মানে একটাই সময় না থেকে, যেটা 5 ঘন্টা ছিল, তো 5 ঘন্টা না থেকে প্রত্যেকটা ডিভাইসে যদি আলাদা আলাদা সময় থাকতো তাহলে কীভাবে অঙ্কটা করা হতো, এটা তোমরা একটু দেখে নেবে, এটা তোমাদের কাজ থাকবে এইচডাব্লিউ। পরের দিন আমি এইটার উপরে করতে দেবো, এইটা অঙ্কটা মানে মোটামুটি যেন বুঝতে পারো। আর প্রবলেম হলে আমাকে ফোন করে নেবে, আমি বলে দেবো। তো যাই হোক, এর পরের দিন আমরা তড়িতের ফার্স্ট পার্টটা শেষ করে ফেলবো, মানে 79 পেজ পর্যন্ত তড়িতের ফার্স্ট পার্ট রয়েছে। 80 পেজ থেকে তড়িতের একটা সেকেন্ড পার্ট শুরু হচ্ছে, এটা একটু অন্য ধরনের, এটা থিওরিটিক্যাল একটা পার্ট রয়েছে, সেটা আমরা যাই হোক পড়বো আস্তে আস্তে। কিন্তু আমাদের ফার্স্ট পার্টটা 79 পেজেই শেষ হয়ে যাবে অঙ্কগুলো করে নিলে পরে, এবং আমাদের প্রচুর অঙ্ক করতে হবে, এখনও প্রচুর অঙ্ক বাকি আছে, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকলো, যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে নেবে।